সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় সুধী, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কথা বলি, কিন্তু আজকের বিষয়টি আমি আরেকটু সামনের দিকে তাকিয়ে বলতে চাই। মানে বাংলাদেশের রাজনৈতিক যে ধারাবাহিকতা, আজকের রাজনীতি যেদিকে যাচ্ছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, মিয়ানমার সহ যেসব বন্ধুপ্রতিম রাষ্ট্র রয়েছে, তারা আসলে বাংলাদেশকে নিয়ে এখন কী সিদ্ধান্ত নেবে, তাদেরকে আসলে কি করতে হবে, আগামীর বাংলাদেশ তাদের জন্য কতটা বন্ধু হওয়ার সম্ভাবনা আর কতটা গলার কাটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন, ভূরাজনৈতিক যদি আপনি মানচিত্র একটু পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের মতো ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি যখন কোনো ডানপন্থী, উগ্র, মৌলবাদী এবং ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলের কাছে চলে যায়, তখন রাষ্ট্রের কাঠামো কিভাবে পরিবর্তন হয়ে যায়, রাষ্ট্রের মানুষের মন মানসিকতা কিভাবে এই প্রভাবের ফলে অ্যাক্ট করে এবং রিয়্যাক্ট করে, তরুণ প্রজন্ম কোন চিন্তা চেতনা নিয়ে বড় হয়, রাষ্ট্রের সমৃদ্ধি, রাষ্ট্রের ভবিষ্যৎ কোন দিকে গিয়ে দাঁড়ায়, পৃথিবীর মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করে, এই ইস্যুগুলো কিন্তু আমরা আফগানিস্তান থেকে দেখছি, আমরা সিরিয়া থেকে দেখছি, আমরা দেখেছি লেবাননে, আমরা দেখেছি ইরানে। এই রকমভাবে বিশেষ করে মুসলিম প্রধান রাষ্ট্রে এই ঘটনাগুলো ঘটছে। কারণ ইসলামকে রাজনীতিতে ব্যবহার করে ওহাবিরা যেভাবে শুরু করেছিল সারা বিশ্বের জন্য, সেই ওহাবিজম আজকে বাংলাদেশের দ্বার প্রান্তে এসে এমন একটা কেওয়াস সৃষ্টি করেছে, এই কেওয়াস প্রতিবেশী রাষ্ট্ররাও এটা থেকে মুক্ত নয়। কেন মুক্ত নয় বলেন? বাংলাদেশে আজকে যে সরকার আছে, যে প্রশাসন আছে, যে পুলিশ, যে বিজিবি, আনসার এবং সেনাবাহিনী রয়েছে, তাদের সহযোগিতায়, রাষ্ট্রের পূর্ণ সমর্থনে, রাষ্ট্রের পূর্ণ সহযোগিতায় এনসিপি এবং জামাতে ইসলামী এই দুইটি দল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে ভবিষ্যতে যেটা হতে যাচ্ছে, স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ এই দুইটি বিষয়ের সাথে যাদের সম্পর্ক আছে, তার মধ্যে বিএনপিও একটি দল। এই বিএনপি দলটি জামাতে ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিয়েছে এবং বিভিন্ন সময়ে রাজনীতিতে বিভিন্নভাবে সহযোগিতা করে এটাকে একটা মহিরু হওয়ার সুযোগ দিয়েছে। আপনারা শুনেছেন না ছোটবেলায় যে কালসাপকে দুধ কলা দিয়ে যতই আপনি লালন পালন করেন, শেষ পরিণতি আপনাকে কালসাপ দংশন করবে, আর এই কালসাপের বিষে আপনি নীল হবেন। বিএনপির আজকের অবস্থা তাই। যেই কালসাপকে তারা দুধ দিয়ে কলা দিয়ে লালন পালন করেছে, আওয়ামী লীগ যখনই এই মৌলবাদী শক্তি, এই ধর্মাশ্রয়ী শক্তি, এই বাংলাদেশ বিরোধী শক্তি, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি, ৩০ লক্ষ মানুষের রক্তের দাগ লেগে থাকা যাদের হাতে সেই শক্তি, এবং পাকিস্তানের যে বুটের আঘাতে লক্ষ লক্ষ মানুষকে নিষ্পেষিত করেছে সেই বুটের অধিকারী শক্তি, জামাতে ইসলামীকে যখনই আওয়ামী লীগ কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় পর্যায়ে কোণঠাসা করার চেষ্টা করেছে, তার পাশে ডাল হিসেবে দাঁড়িয়েছিল এসে বিএনপি। আজকে যখন জামাতে ইসলামী ডক্টর ইউনূসের মতো বিশ্ব বাটপারকে সাথে পেয়েছে, তখন কিন্তু এই প্রশাসনকে ব্যবহার করে, এই পুলিশকে ব্যবহার করে, এই আর্মিকে ব্যবহার করে, বিজিবিকে ব্যবহার করে জামাত কিন্তু রাজনীতির ময়দানে তাদের ক্ষেত্রটাকে তৈরি করে নিচ্ছে। এখন জামাতে ইসলামী চিন্তা করে দেখলো, বাংলাদেশে শক্তি মূলত দুটি। একটি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতার সপক্ষের বাংলাদেশের সাংস্কৃতিক যে ধারাবাহিকতা, বাঙালি সংস্কৃতি, আবহমান কাল, এটার যে ধারাবাহিকতা, এই সংস্কৃতির মূল শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা, সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের বন্ধু, অর্থাৎ আওয়ামী লীগ ভারতের বন্ধু। সেই আওয়ামী লীগের যেহেতু বন্ধু, তাহলে আওয়ামী লীগ এন্টি যারা, তাদের শত্রু হতে হবে ভারত। সেই ভারতকে শত্রু করে জামাতে ইসলামীকে কাছে নিয়েছে বিএনপি। এখন জামাতে ইসলামী দেখলো যে
ভারত বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, এই শক্তির একসময়ে নেতৃত্ব দিয়েছে বিএনপি, একসময় দিয়েছে এরশাদ, তারপরে দিয়েছে খালেদা জিয়া, তারপরে এখন যেহেতু সুদিন এসছে, রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করছে, রাষ্ট্রের বাহিনী তাদেরকে সহযোগিতা করছে, সুতরাং এই এনসিপিকে নিয়ে, এনসিপি মূলত জামাতের বি টিম, অর্থাৎ জামাত সরাসরি যখন রাজনীতি করতে পারছিল না, তখন টাকা দিয়ে, পয়সা দিয়ে এবং আমেরিকার অর্থ সাহায্য নিয়ে এই এনসিপিকে তৈরি করেছে। এনসিপিকে তৈরি করেছে মানে এনসিপির এইসব বাটপারদেরকে তৈরি করেছে। এই বাটপাররা পরবর্তীতে জামাতের একটা শক্তি হিসেবে, একটা পন্ড হিসেবে কাজ করেছে। এখন জামাত দেখলো বিএনপিকে আমার আর দরকার নেই, কারণ এনসিপি দিয়েই আমার কাজ হবে। তো জামাত এবং এনসিপি মিলে সামনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা নীল নকশা চলছে। সেই নীল নকশাটি হলো বিএনপিকে বিরোধী দল করবে, আওয়ামী লীগ তো নেই, আর জামাত এবং এনসিপি রাষ্ট্র পরিচালনা করবে। এর ফলে বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্র কায়েম হবে এবং ধর্মরাষ্ট্র হিসেবে এটি প্রতিবাদ হবে। সেই ধর্মরাষ্ট্রের প্রবক্তা জামাতে ইসলামীর যদি ক্ষমতায় আসে, তাহলে ভারত সহ, মিয়ানমার সহ আমাদের প্রতিবেশীদের ভবিষ্যৎ কী, তাদেরকে কী চিন্তা ভাবনা করতে হবে। আমার মতে যদি জামাত ক্ষমতায় আসে, ভারতের প্রতিরক্ষা ব্যয় কয়েক বিলিয়ন ডলার প্রতি বছর বেড়ে যাবে। কেন বাড়বে? আপনি দেখেন, পাকিস্তান যে রাষ্ট্রটি ইসলামিক রাষ্ট্র নামে পরিচিত, নিজেদেরকে ইসলামের দবজাদারি তারা যারা মনে করে, তারা লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদ, এইরকম অসংখ্য মৌলবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে, যারা পৃথিবীর নানা প্রান্তে গিয়ে হেলিকপ্টার, উড়োজাহাজ দখল করে মুক্তিপণ আদায় করে, বিভিন্ন হোটেলে হামলা করে, বিভিন্ন স্থাপনায় হামলা করে। সেই জয়শি মোহাম্মদ, লস্করে তৈয়বার মতো দল বাংলাদেশেও তৈরি হবে রাষ্ট্রের ছত্রছায়ায়। ভারতে যে আক্রমণগুলো জয়শি মোহাম্মদ বা লস্করে তৈয়বারা করে, এটা কিন্তু রাষ্ট্রীয় ছত্রছায়ায়, পাকিস্তান রাষ্ট্রের ছত্রছায়ায় এই গ্রুপগুলো ভারতে গিয়ে হামলা করে। এখন এদের জন্য আরও সুবিধা হলো, এখন জয়শি মোহাম্মদ, লস্করে তৈয়বা, আইএস, আফগানি তালেবান জঙ্গি, এদের হেডকোয়ার্টার হয়ে যাবে ঢাকায়। কারণ রাষ্ট্র ক্ষমতায় আপনি যদি দেখেন, পাকিস্তানের চাইতে এবং আফগানিস্তানের চাইতে শেখ হাসিনার বাংলাদেশ এটি সক্ষম রাষ্ট্র ছিল, অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল, বুনিয়াদ শক্তি ছিল, ভৌত এবং সামাজিক অবকাঠামো শক্তিশালীভাবে তৈরি করা হয়েছিল, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, শিক্ষার বিকাশ হয়েছে এবং স্বাস্থ্য উন্নতি হয়েছে। যার ফলে এখন জামাতে ইসলামী এবং এনসিপির মতো মৌলবাদী শক্তি যদি এই দেশ দখল করে, এই সরকার যদি গঠন করে তারা ভবিষ্যতে, তাহলে ভারতের সীমান্ত জুড়ে একদম 4,500 মাইল জুড়ে তারা বিভিন্ন মৌলবাদী ট্রেনিং সেন্টার করবে। যেই ট্রেনিং সেন্টার এই জয়শি মোহাম্মদী, লস্করে তৈয়বা, তারপরে আল কায়দা এবং আফগানের যে তালেবান গোষ্ঠী, এই রকম জঙ্গি গোষ্ঠী হবে। এই জঙ্গি গোষ্ঠী তাদের শাসন ব্যবস্থাকে বিস্তার করার জন্য ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, পশ্চিমবঙ্গ, এইরকমভাবে যে 7টি, তারপরে এই যে 7টি স্টেট রয়েছে, সেই 7টি স্টেটের মধ্যে হিংসা ছড়িয়ে দেওয়া, অস্ত্র সরবরাহ করা, যারা বিদ্রোহী আছে, যারা বিচ্ছিন্নতাবাদী আছে, তাদেরকে অস্ত্র সরবরাহ করা, তাদেরকে ঢাকায় আনি ট্রেনিং দেওয়া, এই কাজটা চলবে। এর ফলে ভারত বিশাল এক বিপদের সম্মুখীন হবে। ভারতকে কোটি কোটি ডলার প্রতি বছর তার প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে, অস্ত্র কিনতে হবে। এখন এখানে অস্ত্র ব্যবসায়ীদেরও একটা হাত থাকতে পারে, যেমন চায়না। বাংলাদেশের এখন তো সবচাইতে বড় অস্ত্রদাতা দেশ হচ্ছে চায়না, কারণ যেই সরকার এখন ক্ষমতায় আছে তারা তো এখন চায়নার সাথে দহরম মহরম করছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন, ভারতকে যদি এখন কোনো স্ট্যান্ড যদি ভারত না নিতে পারে, বাংলাদেশে মৌলবাদের উত্থান, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা জঙ্গিবাদকে সাপোর্ট করা এবং বাংলাদেশে মেকানিজমের মাধ্যমে একটা জঙ্গিবাদী সরকার প্রতিষ্ঠা হলে ভারত টুডে অর টুমোরো এই দায় থেকে কোনোভাবেই নিজেকে মুক্ত দেখাতে পারবে না। কারণ ভারতের মতো একটা শক্তি
বিশ্ববাজারে, বিশ্বের যে দরবারে এই জিনিসটি কিন্তু সেভাবে তুলে ধরতে পারেনি। ভেতরে ভেতরে বাংলাদেশ যে একটি মৌলবাদীর মঞ্চ, একটি সন্ত্রাসবাদের ঘাঁটি, একটি জঙ্গিবাদের ঘাঁটিতে পরিণত হচ্ছে, সেটা কিন্তু ভারত বুঝতে পারেনি। আর বুঝতে পারলেও সেটার গুরুত্ব অনুধাবন করে বিশ্ব দরবারে, জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে সেটাকে প্লেস করতে পারেনি। যার কারণে এই শক্তি এখন আমরা গোপালগঞ্জে দেখেছি। দেখেন, গোপালগঞ্জে এনসিপির কোনো একজন কর্মীর গায়েও কিন্তু কেউ হাত দেয়নি, একজনও মারা যায়নি। পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর কারো উপরে গুলি করে হত্যা করেছে, মর্টার শেল নিক্ষেপ করেছে, গোলা বারুদ বর্ষণ করেছে, এরকম কোনো নজির, এরকম কোনো খবর আপনারা কেউ পাননি। কিন্তু তারা রাষ্ট্রের সর্বোচ্চ 3টি বাহিনী প্লাস নেভি সহ আক্রমণ করেছে কার উপরে? নিরীহ জনতার উপরে। সরাসরি ফায়ার করেছে জনগণের উপরে, যে জনগণের হাতে অস্ত্র ছিল না, লাঠিসোঁটাও ছিল না। একজন রিক্সা চালক, একজন দোকানদার, একজন ভ্যান চালক, একজন সাধারণ মানুষ, এদেরকে গুলি করে হত্যা করেছে। 5 জন অলরেডি সরকারিভাবে ঘোষিত, আমরা শুনেছি 7 জন মারা গিয়েছে, 14 জন কাতরাচ্ছে হাসপাতালের বেডে। যে কোনো সময়ে তাদেরও প্রাণবায়ু চলে যেতে পারে। তাহলে এই যে অবস্থাটি সৃষ্টি করলো, কাদের সহযোগিতা করলো? রাষ্ট্রের সহযোগিতায় করলো। কার সহযোগিতায় করলো? ইউনুসের সহযোগিতায় করলো। আজকে ইউনুস রাষ্ট্রের বাহিনী, জামাতে ইসলামী এবং এনসিপিকে প্রোটেকশন দিয়ে তাদেরকে ক্ষমতা যাওয়ার পথ সুগম করছে। এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেভাবে করা যায় সেইভাবে তারা তাদের মন মতো প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে। আজকে আপনি দেখেন, ভারত এত বড় একটি রাষ্ট্র, 3 পাশ জুড়ে আমাদের, তারপরে মিয়ানমার একটা কোনায়। এই মিয়ানমার নিজেরাই যুদ্ধে জর্জরিত, যার কারণে তারা কোনো দায়িত্বপূর্ণ কাজ করতে পারছে না। অথচ বাংলাদেশে যদি এই মৌলবাদী সরকার যদি ক্ষমতায় আসে, এই জঙ্গিবাদ যদি ক্ষমতায় আসে, এই মিয়ানমারের যে 1.5 মিলিয়ন মানুষ, প্রায় 15 লক্ষ লোক আমাদের চট্টগ্রামের উখিয়াতে, রামুতে, কক্সবাজারে, যেইভাবে চকরিয়াতে যেইভাবে গাঁটি গেড়ে আছে, তাদেরকে অস্ত্র ট্রেনিং দিবে, তাদেরকে সশস্ত্র ট্রেনিং দিবে, দিয়ে পাঠাবে মিয়ানমারে। সেখানে মিয়ানমার রাষ্ট্রটিকে খণ্ড বিখণ্ড করার একটা চেষ্টা হবে। তাহলে এখন মিয়ানমারকেও জেগে উঠতে হবে। মিয়ানমারের পাশাপাশি যে চায়না মিয়ানমারকে লালন পালন করে, সেই চায়নাকেও বুঝতে হবে যে আমেরিকার সাথে একটা আতাত করে, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যে শক্তিগুলো, যে মৌলবাদী যেসব রাষ্ট্র আছে অথবা যেই সব কট্টর রাষ্ট্র আছে, তাদের কিন্তু বাপ হচ্ছে আবার আমেরিকা। তারা কিন্তু আমেরিকাকে খুব মান্য করে, সম্মান করে, আমেরিকার অস্ত্রে চলে, আমেরিকার তেল তুলে দেয়, রিফাইন করে দেয়, সমস্ত চুক্তিপত্র আমেরিকার সাথে করে। তার মানে মৌলবাদীদের আর যাই হোক, বাবা বলতে যেটাকে বোঝে সেটা আমেরিকাকে বোঝে। আমেরিকাকে কিন্তু একটু তোয়াজ করে, আমেরিকাকে একটু সম্মান করে, সালাম করে। বাংলাদেশেও যে মৌলবাদীরা আসবে, তারা আস্তে আস্তে আমেরিকাকে তাদের আব্বা হিসেবে গ্রহণ করে বলবে, বাবা আপনার সন্তান আমরা, যে শাস্তি দিবেন সেই শাস্তি মেনে নেব, কিন্তু আপনাকে অমান্য করব না, আপনি যা চান তা নিয়ে যান। তার মানে বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি, চট্টগ্রাম বন্দরটি দিয়ে দেওয়া, বার্মাকে করিডোর দেওয়া সহ বাংলাদেশকে আন্তর্জাতিক এই গোষ্ঠীর একটা মানে পীঠস্থান হিসেবে ব্যবহার করে সুযোগ করে দেওয়া। আমেরিকা বুঝেছে যে আজকে এই বাংলাদেশকে এইভাবে সুস্থতার দিকে নিয়ে লাভ নেই। বাংলাদেশ যেভাবে এগুচ্ছিল, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে সিঙ্গাপুরের দিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তার বিপরীতে আমেরিকার সহযোগিতায় এই মৌলবাদী গোষ্ঠী, এই সন্ত্রাসবাদী গোষ্ঠী, এই ধর্মান্ধ গোষ্ঠী বাংলাদেশকে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা কি সোমালিয়া যাব নাকি সিঙ্গাপুরে যাব? এই দুটি বিষয় কিন্তু আমাদের জনগণকে ভেবে দেখতে হবে যে আমরা আসলে সোমালিয়া যেতে চাই নাকি সিঙ্গাপুর যেতে চাই। যদি সিঙ্গাপুর যেতে চান, তাহলে এই মৌলবাদী শক্তিকে আমরা, ভারত, মিয়ানমার, চায়না, রাশিয়া সবাই মিলে মোকাবেলা করব। আর যদি আমরা
সোমালিয়ায় যেতে চায় তাহলে তাদেরকে হাততালি দিয়ে করমর্দন করে সহানুভূতি জানান এবং আপনারা সোমালিয়ার দিকে যান। আমাদের বড় সমুদ্র বন্দর আছে, সেখানে আপনারা জলদস্যুতা করতে পারবেন, একজন আরেকজনকে হত্যা করবেন, এক গ্রুপ আরেক গ্রুপকে জবাই করবেন। আর তা যদি না চান তাহলে আসুন আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে আমরা এই মৌলবাদের উত্থান ঠেকাই, এই জঙ্গিবাদের উত্থান ঠেকাই, এই ধর্মান্ধ গোষ্ঠীকে বাংলার জমিনে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করি। আমি যেমনটি বলছিলাম, ভারত যদি এখন সোচ্চার না হয়, ভারত যদি আজকে চিন্তা না করে যেটা এটা ভারতের জন্য অস্তিত্বের সংগ্রাম, ভারতের অখণ্ডতার জন্য সংগ্রাম, ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি, তাহলে ভারতকেও পস্তাতে হবে। কারণ ভারত একটি বিশাল রাষ্ট্র, যার পেটের ভিতরে বাংলাদেশ, কিন্তু তিন দিকে বাংলাদেশের যে 7টি ছোট ছোট অঞ্চল রয়েছে ভারতের, সেই অঞ্চলগুলোতে দীর্ঘ সময় থেকে নানান বিদ্রোহের আগুন আছে, নানান বিদ্রোহী গোষ্ঠী আছে। চায়নার সহযোগিতায়, আন্তর্জাতিক আরও গোষ্ঠীদের সহযোগিতায়, তারা মদদে তারা ভারতকে ভাঙার চেষ্টা করে। আর সেই চেষ্টাকে রসদ দেবে বাংলাদেশের জঙ্গিবাদী, মৌলবাদী, ধর্মন্ধ যে শাসক গোষ্ঠী ক্ষমতায় আসার চেষ্টা করছে তারা। তা না হলে আজকেই ভারতকে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা নিয়ে এই দেশে যেন মৌলবাদ এবং জঙ্গিবাদের বিস্তার না হতে পারে সেই দিকে দৃষ্টিপাত করতে হবে। ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো ভিডিও।